আপনাকে বলতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যদি আপনি এটা করে থাকেন তাহলে একবার হ্যাঁ বা না বলে দেখাবেন। দেখুন আপনাকে, আপনি যখন এতটা নমস্কার, করেছেন। আমি গীতাঞ্জলি আর সমাজ বার্তাকে নিয়ে চলে এসেছি একটা পরিচিত জায়গায়, আমাদের পরিচিত দাদা ডক্টর উজ্জ্বল গুপ্ত। সম্প্রতি দাদা একটা নতুন কেস আমরা ফেসবুকে দেখলাম দাদা, আর সেই ব্যাপারের গল্পটা শুনতেই কিন্তু আজকে এসেছি। তোমার কাছে আসা মানে নতুন নতুন নানান রকমের গল্প শোনা। আর এরকম একজন চেনা মুখ তোমার প্রোফাইলে দেখলাম, আর তোমার কাজের তো কোনো মানে তুলনাই নেই। আগেও অনেক গল্প আমরা আমাদের দর্শককে শুনিয়েছি, এই গল্পটাও শুনতে এসেছি। এই যে গত 31 তারিখ নাগাদ প্রখ্যাত অভিনেতা রণজয় বিষ্ণু একটি ভিডিও আপলোড করে তার ফেসবুক পেজে। উনি বলেন, উনি ক্লেম করেন ওনার ফ্ল্যাটে অভিষেকতা 2 এ 24 তলায় এমন কিছু ঘটনা ঘটে যেটি ওনার মনে হয়েছিল নর্মাল নয়। তো সেটি দেখার পর আমার কিছু ফলোয়ার, আমার যারা রিসার্চ পছন্দ করে তোদের মতো কিছু বন্ধুরা, তারা ওখানে মেনশন করতে শুরু করে আমাকে। তো দেন সেটা আমার টিমের চোখে পড়ে, এবং আমরা যোগাযোগ করি রণজয় বিষ্ণুর সাথে। আমার টিম যোগাযোগ করে। উনি প্রথমে ওনার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ হয়। উনি বললেন, ওনার ম্যানেজার বললেন আমাকে একটা দিন সময় দিন, আমি জানাচ্ছি আপনাদের। তো যখন দেখলাম, আমার টিম দেখলো, ওনার ম্যানেজার কোনো রকম সদুত্তর দিল না। দেন তারপরে রণজয় বিষ্ণুর নাম্বার জোগাড় করা হলো এবং রণজয় বিষ্ণুকে ফোন করা হলো। এটি ফোন করা হলো 3 তারিখ সকালবেলা ফার্স্ট আওয়ারের দিকে। ওনাকে ফোন করার পর ওনাকে অ্যাপ্রোচ করা হয় যে যেরকম আমি ডক্টর উজ্জ্বল গুপ্ত, উনি ইনভেস্টিগেশন করতে চায়, যদি আপনার মত থাকে। তো উনি কিছুক্ষণ পর বললে আপনাকে আমি জানাচ্ছি। তো উনি আমার টিমকে জানায় যে আপনারা কখন আসতে পারবেন। তো উনি আমাকে টাইম দিয়েছিল রাত্রি 2টোর সময়। রাত্রি 2টোর সময় একটু যাওয়া মুশকিল হবে বলে আমি ওনাকে, আমার টিম বলল যে আমরা যদি 12টার সময় যাই আপনারা কি খুব অসুবিধা হবে? তো আমরা ঠিক আছে, 12টার সময় আসুন, আমি ওখানকার যে তত্ত্বাবধানে যারা আছে তাদের আমি বলে দিচ্ছি, তারা রিসিভ করে নেবে। তারা রিসিভ করে নেবে। দেন সেই মতো আমরা 3 তারিখ রাত্রিবেলা 12টার সময় পৌঁছে যাই। 12টার সময় পৌঁছে যাই অভিদীপটা 2 এ। তারপর ওখান থেকে রিসিভ করে ওখানকার তত্ত্বাবধানে যারা যারা ছিল, তারা নিয়ে যায় তার 24 তলার ফ্ল্যাটে। ড্রয়িং রুমে বসি, তখন উনি উপস্থিত ছিলেন না। ওনার শুট ছিল, তো জানতাম ওনার একটু দেরি হবে। তো ওখানকার যারা তত্ত্বাবধানে ছিল তারা বললো যে দাদার আস্তে আস্তে দেখা বেঁচে যাবে। তো ওনারা একটা ফোন করে, টেক্সট করে, তো বললো যে আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি, 1টা 15-র মধ্যে চলে আসবো। তো কথা মতো উনি 1টা 15-র মতোই চলে আসে। দেন ওনার কাছে কেস হিস্ট্রি শুনি। ওনাকে প্রথমেই আমি জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছিল দাদা, যা ফেসবুকে দেখলাম সেটার সত্যতা কতটা, অ্যাজ এ রিসার্চার হিসেবে জানতে চাই। তো উনি আমাকে সোজাই বললেন যে যেটা হচ্ছে, আমি জিজ্ঞেস করেছিলাম যে 3-4 দিন ধরে হচ্ছে? তো বলছে না, লাস্ট 3 মাস ধরে ওনার সঙ্গে এই ঘটনাটি ঘটছে। দীর্ঘদিন ধরেই ঘটনাটা ঘটছে। বহুদিন ধরে ঘটনাটা ঘটছে। তবে ব্যাপারটি উনি ওভারলুক করে যাচ্ছিল, এটাও আমাকে বলেন। 3 মাস আগে যেটা হয়, প্রথম সূত্রপাত হয় ওনার ঘুম থেকে উঠে ওনার গায়ে অজস্র স্ক্র্যাচেস উনি পায়। আচ্ছা। উনি আমাকে ইন্টারভিউ চলাকালীন পেটে একটি স্ক্র্যাচেস দেখিয়েছিলেন, যে আপনি দেখতে পারেন এখানে আমার এখন স্ক্র্যাচেসটা হালকা রয়েছে। তো দেন তারপরে কথা হয় ওনার সাথে, উনি বলতে শুরু করেন কি হয়েছে। উনি বলতে শুরু করেন যে আমার যে রুমটি সেই রুমটিতেই আসল যত ঘটনা। একদিন 31 তারিখে আমি এসে দেখি আমার ওই রুমটি লন্ডভন্ড হয়ে পড়ে আছে, যার কারণ ওনার কথা মতো উনি খুঁজে পাননি। কারণ শুধুমাত্র উনি ওই ফ্ল্যাটটি ইউজ করেন, অনেকে ইউজ করেন। তো ওটা দেখার পর উনি হঠাৎ করে লাইভ হয়, লাইভ হয়ে সমস্ত ব্যাপারটি ওনার ফলোয়ারদের কাছে তুলে ধরেন, সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে তুলে ধরেন। তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ঘটনাটির সঙ্গে কি আরো কিছু লিঙ্ক আপ আছে? উনি বলেছিলেন এই ঘটনার সঙ্গে আরেকটি লিঙ্ক আপ আছে। উনি যেদিন নতুন গাড়িটি কেনেন তার পরের দিন নাকি ওনার গাড়ি মানে কোনো কারণবশত ব্রেক ফেল হয়ে যায়। আচ্ছা। তো উনি সেটা কোম্পানিকে জানান, কোম্পানিও সেটাকে নিয়ে রিভিউ করেন, কোম্পানিও বারবার বলেন যেটা হওয়ার কথা নয়। তো আমি এটার সঙ্গে ওটা প্যারালাল সমান্তরাল, তাও উনি বলেন যে, আমিও বলি যেটা হতেই পারে।
তো এই কেসের ক্ষেত্রে যেটা বেসিক্যালি দেখেছিলাম, তিনটে জিনিস দেখেছিলাম, যে কোনো রকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তো ওনার যা কথাবার্তা শুনলাম, ওনার সঙ্গে যে কথাবার্তা শুনে বুঝলাম, তাতে পরিষ্কার বুঝলাম উনি এনাফ স্ট্রং। কারণ উনি আপনারা ইন্টারভিউ দেখলেই বুঝতে পারবেন, উনি বলছেন যে আমি তারাপীঠ শ্মশানে মহাশ্মশানের রাত কাটাবার লোক, আমার কাছে ভয় ডর বলে কোনো ব্যাপার নেই। বুঝতে পারলাম যে ভয়টা ওনার কমই পাচ্ছে। তো সাইকোলজিক্যাল ভাবে ওনার কোনো প্রবলেম ছিল না, কারণ উনি পরিষ্কারভাবেই সেই কথাগুলো বলছেন। সেকেন্ড ওয়ান দেখলাম যে একের অধিক মানুষ সেম ঘটনা বলছে কেন। ওখানে যারা উপস্থিত ছিল আরো 3 জন, তারাও সেম সেম কথা বললো যে ঘটনাগুলো ঘটেছে। আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বলে রাখি যে আমরা ইনভেস্টিগেটররা, আমরা গবেষকরা একজনের কথায় ছুটে যাই না। আমরা চেষ্টা করি যে এই যে কোনো কেসের ক্ষেত্রে একের অধিক কোনো লোক একই জিনিস বলছে কিনা। এই কেসের ক্ষেত্রে 3 জন লোক একই কথা বলেছে, তো কেসের সত্যতা কিছু রয়েছে। সেকেন্ড, থার্ড যেটা দেখলাম যে ইনভেস্টিগেশন কি কি দিয়ে কি কি প্রসেসে হবে, বা ওর আলাদা কোনো ইলেকট্রোম্যাগনেটিক জন্য ওনার কোনো প্রবলেম হচ্ছে কিনা, 100 মিটারে কোনো ভ্যাট আছে বলে কোনো টক্সিক গ্যাসের জন্য হচ্ছে কিনা, বা আদার্স কোনো প্রবলেমের জন্য হচ্ছে কিনা, মানে যেগুলো ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তো উনি এমন একটা বড় মানে এমন একটা বড় আবাসনে থাকে, সেখানে এগুলো হওয়ার সম্ভবই না, কারণ নিট অ্যান্ড ক্লিন পুরোটা। তো দেন ওনাকে বলি যে এবার ইনভেস্টিগেশন প্রসেসগুলো এইভাবে এগাবে, আর কি কি ডিভাইস আমি ইউজ করবো এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে। তো এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে বেসিক্যালি আমি 3টে ডিভাইস ইউজ করি। একটি হচ্ছে এমএফ মিটার, আর একটি টেম্পারেচার মিটার, যেটি ইএমএফ মিটার টেম্পারেচার মিটার একসঙ্গে আমার করা, আমার মেশিনে ডিভাইসের মধ্যে, সেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। আর একটি যেটা নতুন করি, সেটা আমি আগেও করেছি, সেটা হচ্ছে বেলুন এক্সপেরিমেন্ট। কারণ আমি আপনাদের এই ব্যাখ্যাটাও দিই কেন বেলুন এক্সপেরিমেন্ট। কারণ বেলুন একটা এমন একটি হালকা বস্তু, যেটি যতই কম এনার্জি থাকুক না কেন, সেটিকে ম্যানিপুলেট করাবো তো আমরা রিসার্চাররা, কিন্তু ওটা ম্যানিপুলেট করার জন্য অল্প থেকে অল্প এনার্জি যদি ওখানে থেকে থাকে, তাহলে সেটাকে ম্যানিপুলেট করাতে পারে। এটা প্যারাসাইকোলজির মত অনুযায়ী আমি আপনাদের বলি। তো দেন রাত্রি 2টো আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। ইনভেস্টিগেশন শুরু হয়, পুরোটাই রণজয় বিষ্ণুর সামনে হয়। উনি উপস্থিত ছিলেন, উনি উপস্থিত ছিলেন। তো ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পর আপনারা দেখতে পারবেন আমি স্পিরিট কলিং স্টার্ট করি, এবং বারবার বলি যে যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসটি আছে এমএফ মিটার, তার সামনে আসুন, এসে আপনি আপনার উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করুন। একটু প্যারাসাইকোলজির একটি প্রসেস। যেটা হয় প্রথম ক্ষেত্রে, যখন দেখি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে স্পিরিট ম্যানিপুলেট করার চেষ্টা করছে না, বা আমার কথা সাড়া দেওয়ার চেষ্টা করছে না, তখন আমি চেষ্টা করি যে ওর সঙ্গে যে টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হয়, টেম্পারেচার মিটার আছে, তার কাছে পৌঁছাবার জন্য। বলে রাখি সেদিনকার ওখানকার টেম্পারেচার ছিল, মানে আবহাওয়ার টেম্পারেচার ছিল 29 ডিগ্রি, কিন্তু যেহেতু ঘর পুরো এয়ার ব্লক করা হয়েছিল, সেখানে 1 ডিগ্রি বেড়ে যায়, এটি 30 ডিগ্রি হয়ে যায়। আর এতগুলো লোক আছে, তারও একটা ভাইব্রেশন আছে। তো দেন যেটা হয়, তারপর সেখান থেকে আমার ইনভেস্টিগেশন শুরু হয়। এরপরে যখন এটা হয়, তখন আমি প্রথম স্পিরিটকে বলি যে এখানে 30.9 ডিগ্রি এখন দেখাচ্ছে উষ্ণতা, আপনি যদি 30.10 করে দেখাতে পারেন, তাহলে বুঝবো আপনি এখানে আছেন। থ্যাংক ইউ সো মাচ। আবার 12 আবার বাড়িয়েছেন আপনি। 12 11/12 একটু হোল্ড করে রাখুন, যে কোনো একটা। 13 বাড়াচ্ছেন আপনি বাড়াবার চেষ্টা করছেন, টেম্পারেচারকে বাড়ানোর চেষ্টা করছেন। 14 আবার 15 করে দেখান একবার। 10 আবার 10 নিয়ে চলে গেছেন। 14 পর্যন্ত এসছেন আপনি। বাড়াতে আপনাকে হবে, মানে আপনি যখন 13-14 করছেন না, এরকমই 0-0-0 যেটা আছে ওটার সামনে, ওটাকেও একটু চেষ্টা করুন। আপনি টেম্পারেচারটা বুঝতে পেরে গেছেন, হ্যাঁ। 14, 10, 13, 14 করে দেখেন। 14, থ্যাংক ইউ। জাস্ট ফিউ সেকেন্ড পর আপনার ভিডিওটি দেখতে বুঝতে পারবেন, সম্পূর্ণ ইনভেস্টিগেশন ভিডিওটি আশা করবো আপনারা এর সঙ্গে দিয়ে দেবেন। 30.10 হওয়া শুরু করলো, প্রথম 30.10 হওয়া শুরু করলো। তারপর একের পর এক আমি ডিজিট বাড়াতে বলি, 30.10, 30.11, 30.12, 30.14 গিয়ে আমি স্পিরিটকে বলি এবারে আপনি এটাকে হোল্ড করে দেখান।
30.14 হোল্ড করতে বলাতে একটি দারুণ ব্যাপার হলো যে 14-এ উনি চুপ করে হোল্ড করে রেখে দিল, যে স্পিরিট ওখানে এনার্জি ওখানে ছিলেন। দেন তারপর আমি বলি যে এটিকে আবার আপনি 15 করে দেখান, জাস্ট ফিউ সেকেন্ডের পর 15 হয়। টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন ওখানে মারাত্মকভাবে হয়েছে, যেটি প্যারাসাইকোলজির মতে, মানে অ্যাজ এ প্যারাসাইকোলজিস্ট হয়ে আপনি বলি যে এটি কোনো রকম কোনো এনার্জি যদি ওখানে না থাকলে এটি হওয়া সম্ভব নয়, এটি হওয়া কখনো সম্ভব নয়। লাস্ট এরপরে যে এক্সপেরিমেন্ট করি, সেকেন্ড এক্সপেরিমেন্ট, সেটা হচ্ছে বেলুন এক্সপেরিমেন্ট। বেলুন এক্সপেরিমেন্টে বেসিক্যালি আমরা করি একটি বেলুন নেওয়ার চেষ্টা করি যে কোনো কালারে, কিন্তু আমি বেসিক্যালি ইউজ করি রেড বেলুন। রেড বেলুন এই জন্য ইউজ করি, রেড বেলুন লাল কালারটা সবার খুব অ্যাট্রাক্টিভ, ঠিক সবার খুব পছন্দের। তো আমার মনে হয় যে যারা যে আমার সঙ্গে কমিউনিকেট করবে, যে স্পিরিট বা যে এনার্জি বা এন্টিটি বা যে আউট অফ বডি ইন্টেলিজেন্ট ওখানে থাকবে, তারও ওটা অ্যাট্রাকশনে থাকবে। কারণ আমি এর আগে অনেকবার ইউজ করেছি, প্রায় আমার 1 দশক ধরে আমি ইনভেস্টিগেশন করছি, আমি আগে ইউজ করছি, আমি জানি স্পিরিট ওই কালারটা পছন্দ করে বা এনার্জি ওই কালারটা পছন্দ করে। এই কেসের ক্ষেত্রে প্রথমে আমি বলি যে যে আপনি ওটাকে মুভমেন্ট করে দেখান, মানে হয় ডান দিক নাহলে বাঁ দিক। প্রথম দিকে যে এনার্জি ওখানে ছিল সে কিচ্ছু করার চেষ্টা করে না, তারপর আমি প্রভোক করা শুরু করি। এটিও প্যারাসাইকোলজির একটা পার্ট, কিন্তু নিউ কামারদের বলবে একদমই এটি করবেন না, কারণ এটি করা একদমই ঠিক নয়। কারণ আমি সব জায়গায় বলি যে গিভ রেসপেক্ট গেট রেসপেক্ট, কিন্তু এই কেসের ক্ষেত্রে আরো ডিপে যেতে গেলে ওটি করা ছাড়া আমার কোনো রকম উপায় ছিল না, যেহেতু এনার্জি তখন সাড়া দিচ্ছে একদমই কোনো রকম ভাবে সে কমিউনিকেট করতে চাইছে না, শুধু ইএমএফ মিটার ছাড়া বা টেম্পারেচার মিটার ছাড়া। তো তখন আমি ওনাকে প্রচন্ডভাবে প্রভোকেশন করা শুরু করি যে আপনার এত ক্ষমতা, রণজয় বাবু বলছে আপনি তাকে আঁচড় মারছেন, ওপর দিয়ে ফটো ফ্রেম ফেলে দিচ্ছেন, তাহলে আমাকে আঁচড় মেরে দেখান। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমি যখন বললাম যে এই ওয়ার্ডের পর আপনার উপস্থিতি জানান দেন, জাস্ট ফিউ সেকেন্ডের পর বেলুনটি ফাটে ড্রাম করে, যেটি আমি ছাড়াও আমার সহ গবেষকরা ছাড়াও সেখানে উপস্থিত ছিল রণজয় বাবু, আর উপস্থিত ছিল আরেকজন, সেটি রণজয় বাবুই বলতে পারবেন কে ছিলেন, আরেকজন উপস্থিত ছিল, তারা সবার সামনে বেলুনটি ফেটে ওঠে। আর এই বেলুন ফাটাটি আমার এক দশকে ইনভেস্টিগেশন আমি বলি যে এটি আমার কাছে রেয়ারেস্ট টু রেয়ারেস্ট। আপনি ক্রস চেক করতেই পারেন, প্রশ্ন করতে পারেন তাহলে কি এয়ারে ফেটে যাওয়ার যেতে পারে না, এয়ার প্রেশারে ক্রস চেক আমাকে করতেই পারেন। আমি এটাও বলবো যে প্রথম কথা ম্যাগনিফিকেশন বা ওখানকার এয়ার টেম্পারেচার যা ছিল এটা হওয়ার প্রশ্নই নেই। এটা অ্যাজ এ সাংবাদিক হিসাবেও আমি বলবো, বিজ্ঞানের ছাত্রী আপনিও জানেন এটা হওয়া সম্ভব না। সেকেন্ড ওয়ান হচ্ছে যদি 1 ঘন্টা 15 মিনিট ধরে ইনভেস্টিগেশন চলার পর এই প্রভোকেশনের ক্ষেত্রে তখন ওটা ফাটলো কেন? প্যারাসাইকোলজির ভাষা অনুযায়ী এয়ার প্রেসার হলে আগেই ফাটতে পারত। প্যারাসাইকোলজির পার্ট অনুযায়ী আমরা যেটি করেছি এটা ইন্টেলিজেন্ট কমিউনিকেশন করেছি এবং প্রভোকেশনকে সঙ্গে নিয়েছে, প্রভোক করেছে। দুটো একসঙ্গে যখন হয়েছে, অ্যাজ এ রিসার্চার হিসাবে আমি বলি যে কিছু তো ওখানে ছিল যে যিনি ওটাকে ধরার চেষ্টা করেছিল, তার জন্য ওটা ফেটে যায়। আপনারা ভিডিওটি দেখলে ভালো করে বুঝতে পারবেন যে বেলুনটি ফাটার পর বেলুনটির যেদিকে উড়ে আসে সেটি আমার মুখের দিকে, মানে যে এনার্জি ছিল সে তার রাগটাও ঠিক সেইভাবেই প্রকাশ করে দিয়ে। দেখুন আমি বলবো মেবি এটাই হয়তো করার চেষ্টা উনি করেছিলেন, তার রাগ হোক, তার অভিমান হোক, কেন এই প্রভোকেশন। দেখুন আপনাকে আমি একটা সোজা ব্যাখ্যা দিই। আপনি আমার বাড়িতে এসছেন, আপনাকে যদি খুব করে আমি ডিস্টার্ব করি, একবার দুবার তিনবার পর আপনি তো একটা আমার কথা বলবেন। সেখানের ক্ষেত্রে এই কেসের ক্ষেত্রেও প্রভোকেশন আমি দিয়েছিলাম, মারাত্মক প্রভোকেশন করেছিলাম, যার ভিডিও আপনারা পরিষ্কার দেখলে বুঝতে পারবেন। তাকে যথেষ্ট উত্তপ্ত করার চেষ্টা হয়েছে, তার জন্য হয়তো উনি ওই বলেন প্রত্যেক বলেরই বিপরীত প্রতিক্রিয়া আছে, হয়তো উনি এই প্রতিক্রিয়াটা উনি দেখাবার চেষ্টা হয়তো করেছেন। আচ্ছা, এই যে আপনারা রিসার্চ করেন, এই রিসার্চ থেকে কি বোঝা যায় যে এনার্জিটি মেল ফিমেল এটা বোঝা যায়? আমাদের একটি ডিভাইস আছে, সেটাকে ইকোবক্স বলে। আমি একটু ইকোবক্স সম্বন্ধে ডিটেলসে বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। আমরা যারা গবেষক তারা বিশ্বাস করি স্পিরিট রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করতে পারে। আমি যে ডিভাইসটির কথা বললাম এটি একটি স্মার্টফোন অ্যাপ, যেটিকে পারচেজ ভার্সন।
আমেরিকার অস্ট্রেলিয়ার দুজন গবেষক মিলে এটাকে আবিষ্কার করে। এটাকে ফেক প্রমাণ করার জন্য সারা বিশ্বে অনেক গবেষকরা চেষ্টা করেছে, অনেক বৈজ্ঞানিকরাও চেষ্টা করেছে। আমি আপনার দর্শক বন্ধুদেরও বলবো যে আপনারা চাইলে এটি সম্বন্ধে গুগল করে নেবেন, তাহলে আরো ডিটেলস ভালো পাবেন। ঠিক, এই ডিভাইসটির কাজ হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সিকে ম্যানিপুলেট করে তার থেকে ইন্টেলিজেন্ট ওয়ার্ড বের করা। আমি আপনাকে একটা উদাহরণ দিই। প্রথম কথা, এটিকে ম্যানুয়ালি সেট করতে হয়। ঠিক, ম্যানুয়ালি সেট করার পর আমি যখন ওখানে জিজ্ঞাসা করলাম, যেন কোনো কমিউনিকেশন বিল্ড আপ করছি, সেখানে জিজ্ঞাসা করলাম যে আমার পাশে যে সাংবাদিক বন্ধু বসে আছে তার নাম বলতে পারবেন, তার থেকে যদি আপনার নাম বেরিয়ে আসে সেটাকে ইন্টেলিজেন্ট কমিউনিকেশন বলে। তো এইরকমই প্রসেস আমরা ওখানেও ট্রাই করি, যে আপনি যে আউট অফ বডি ইন্টেলিজেন্ট আছেন বা স্পিরিট আছেন বা যে এনার্জি আছেন, সে ছেলে না মেয়ে, সেখান থেকে ইন্টেলিজেন্ট ওয়ার্ড ছেলে বা মেয়ে বেরাতে পারে। আচ্ছা, তো এই ইনভেস্টিগেশনে এনার্জিটি কি মেল ছিল না ফিমেল? আর বেসিক্যালি আমি যখন ইকোবক্স ইউজ করি, প্রথম কথা এত ভালোভাবে উনি প্রথম দুটো মানে প্রথম দুটো প্রসেসকে মেনটেন করেছে, দেখে যাক হোক যাইভাবে হোক, অ্যাংরি ভাবে হোক, থার্ডটার ক্ষেত্রে উনি ইকোবক্সে কমিউনিকেশন বিল্ড আপ করতে প্রথম দিকে চাইছিলেন। তবুও যা আমার কাছে ফুটেজ রয়েছে সেখান থেকে একটি মেল কথাই উঠেছে, ছেলে কথাটাই উঠেছে। একটি নাম বলারও চেষ্টা করেছে ওখানে। আমি জিজ্ঞাসা করেছিলাম আমি নামটিকে, তো উনি বলেছেন আমি চিনি না, আমি জানি না। মানে রণবাবু এই কথা বলেছেন যে আমি জানি না, আননোন। তো হ্যাঁ, এটা থেকে অবভিয়াসলি আপনি চাইলে ইন্টেলিজেন্ট ওয়ার্ড বের করতে পারেন ছেলে নামে। ওকে, আর এই যে ইনভেস্টিগেশন চললো, এই সময় রণজয় বাবুর কিরকম সহযোগিতা পেয়েছিলেন আপনারা? দেখুন, ইনভেস্টিগেশন করতে গেছি ভদ্রলোকের বাড়িতে, ভদ্রলোক গেলে যা হয় সম্পূর্ণভাবে উনি সেভাবেই করেছেন। উনি সেভাবেই আমাদের ওখান থেকে দায়িত্ব নিয়ে ওনার ফ্ল্যাটে নিয়ে গেছেন। দেন তারপর রাত্রিবেলা আমরা যখন বেরাই, তারপর যা যা হয় সেরকমই আত্মীয়তা সহযোগিতা করেছেন। আর আপনি ইনভেস্টিগেশনটা করে কতটা স্যাটিসফাইড? দেখুন, আমার প্রায় 200 প্লাস, প্রায় 250 কেসের ক্ষেত্রে আমি এতদিন পর এরকম একটা ইনভেস্টিগেশন পেলাম। প্রথম কথা, এই কেসটি এখন হটকেক হয়ে রয়েছে। রণজয় বিষ্ণুর কেসটি এখন হটকেক রয়েছে। আর এই কেসটি ইনভেস্টিগেশন করার জন্য সকলেই এখন মুখিয়ে রয়েছিল। তার মধ্যে 3 তারিখে আমি এটি করে ফেলি, ভোরবেলা আমি এটি করে ফেলি। অবভিয়াসলি আমার প্রচন্ড স্যাটিসফ্যাকশন লেভেল প্রচন্ড হাই। আর হাই এই জন্যে যে কিছু তো আমি ওখান থেকে বার করতে পেরেছি, একদম কিছু তথ্য তো আমি দিতে পেরেছি। কাজটা সঠিক সময় সম্পূর্ণভাবে সাকসেস হয়েছে। সেই সাকসেসটা মানে একটা পরিতৃপ্তি দিয়েছে আপনার। এক্স্যাক্টলি, ঠিক এটাই কথা। বেলুনটা কি আপনি ফাটালেন? বেলুনটা আপনি ফাটালেন? বলতে তো আপনাকে হবে, আপনি যখন এতটা কমিউনিকেট করেছেন এবারে তো আপনাকে বলতেই হবে, কারণ এইভাবে ওপরে বেলুন ফাটাতেও সম্ভব না, মাটি নয় এটা যে ঘষা লাগছে। দাদা আর বিল্ড আপ করতে চাইছে না, আর কমিউনিকেট বিল্ড আপ করতে চাইছে না এই মুহূর্তে। এই তো ইকো বক্সে একদম নুল হয়ে যাচ্ছে। একটু পরে আরেকবার ট্রাই করবো, বুঝেছো? একটু স্পেস